নোবেল নোটের অন্য আয়োজনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকে আমরা হাজির হয়েছি রাইট ফ্রম ভার্বের ৩য় ক্লাসে অর্থাৎ ডে 3 তে। এর পূর্বে ২ টি ক্লাস নিয়েছিলাম। যারা তোমরা বিগত ২ টি ক্লাস করোনি অবশ্যই রাইট ফ্রম ভার্বের ওই ২ টি ক্লাস করে আসবা। কারণ সেখানে বেসিক থেকে শুরু করে তোমাদেরকে পড়ানো শুরু করেছি আমি। সেখানে কখন ভার্বের বেস ফর্ম বসবে, কখন ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হবে, আবার কখন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে যতগুলো রুলস রয়েছে সবগুলো শেষ করার একটি প্রয়াস নিয়েই এখানে হাজির হয়েছি। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু শেষ করতে দেয়। এরপরে দেখো যেটি রয়েছে ৭ নম্বর রুলসটি আমরা শুরু করব সেটি হচ্ছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে এবং যে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে। কি থাকে? মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এখানে দেয়া রয়েছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট। এই কয়েকটি কি? এই কয়েকটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাস্ট এই কয়েকটা কি? এই কয়েকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিতে লাগবে না, হ্যাভ টু অনেক ক্ষেত্রে লাগে না। জাস্ট এই কয়েকটা কি? এই কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে কি বসবে? যদি মডেল অক্সিলিয়ারি ভার্ব হয় এরপরে বি প্লাস ভি থ্রি বসবে। জাস্ট এটা মাথায় রাখো। যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয় তাহলে কি হবে? বি প্লাস ভি থ্রি বসবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসটা কি? একটু পরে আমি বোঝাতেছি, জাস্ট সাথে থাকুন। সেটা হচ্ছে ইট ক্যান বি ডান বাই ইউ। এটা আপনি দ্বারা করতে পারেন। বা অল ফুডস, দ্য ফুডস কুড বি টেকেন। আ সকল ফুড কি করতে পারেন? নিতে পারেন। সো এখানে এখানে সাবজেক্ট কে দেখো দেখি। এখানে ১ম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, পরের যে সেন্টেন্সটি এখানে হচ্ছে ফ্রুট সাবজেক্ট। আর আমরা জানি কথা কি? যদি বস্তুবাচক হয়, যদি বস্তুবাচক হয়, সাবজেক্ট যদি কি হয়? বস্তুবাচক হয় এবং সক্রিয়ভাবে কাজ না করে অন্যের দ্বারা কাজটি করায় তাহলে কি হবে? সেটি প্যাসিভ ফর্মে হবে বা সেটি আমাদের প্যাসিভ ভয়েস হবে। দেখো যে কখনো ইট কিন্তু কখনো সাবজেক্ট হতে পারে না। সরি, সাবজেক্ট হতে পারে কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না। এটা কি? ইট কখনোই নিজে কোনো কাজ করতে পারে না। এরপরে অল দ্য ফ্রুটস, অল দ্য ফ্রুটস এর নিচে আন্ডারলাইন করে দিচ্ছি আমি। দেখো অল দ্য ফ্রুটস এখানে হচ্ছে সকল ফল। সকল ফলগুলো কি কোনো কাজ করতে পারে? এটা কিন্তু বস্তুবাচক। ফল কি? ফল হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট। আর যেখানেই তুমি দেখবা বস্তুবাচক সাবজেক্ট এবং নিজে কোনো কাজ করতে পারে না, অন্যের দ্বারা কাজ সংগঠিত করে, তাকেই কি বলবা? তাকেই প্যাসিভ ভয়েস বলবা। যে সকল ফুড কি করতে পারে? আপনি নিতে পারেন। কে, কে নিতে পারেন? কে নিতে পারে? আপনি। এখন এখানে উজ্জয়ী রয়েছে। উজ্জয়ী রয়েছে কে? সাবজেক্ট। যিনি কাজটি সম্পূর্ণ করবেন তিনিই উজ্জ্ব রয়েছেন। সো ফলটা নিজে, নিজে কারো কাছে যেতে পারে না বা কারো ঝুলিতে যেতে পারে না। সো এটা কি? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যে নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটি সম্পূর্ণ করবে তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন যে বিষয়টি আমাদের জানার বিষয় সেটা হচ্ছে আমরা যখন জানলাম যে এটা প্যাসিভ ভয়েস ভালো কথা। এরপরে এরপরে যখন মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকবে তারপরে বি বসাবো এবং এরপরে ভার্বের ভিত্তিতে বসাবো। তাহলে ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। এখন যে নোটের বিষয়টি জাস্ট এটা যদি আমি বোঝাই তাহলে এর পরে যে রুলস গুলো রয়েছে সেগুলোতে আর বেশি কিছু জানা লাগবে না। ইনশাআল্লাহ ভয়েসের উপর নতুন আরেকটি ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। ভয়েস নিয়ে যতটুকু জানা যায় বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত জানবো। সেখানে কোনো রুলস নিয়ে আলোচনা করা হবে না। জাস্ট এক্সাম্পল গুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো প্যাসিভ ভয়েস কাকে বলে সেটি দেওয়া রয়েছে যে সেন্টেন্সে সাবজেক্ট বস্তুবাচক নিজে সক্রিয়ভাবে কাজ করে না বরং অন্যের দ্বারা কাজটি সম্পূর্ণ করে। যে কি? প্যাসিভ ভয়েস তাহলে কি? যে সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক হবে, বস্তুবাচক হবে এবং নিজে সক্রিয়ভাবে কোনো কাজ করবে না, অন্যের দ্বারা কাজটি সম্পূর্ণ করবে। তাকে কি বলবো আমরা? তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো বা প্যাসিভ সেন্টেন্স বলবো। এখন যদি আমরা দেখি তখন তাহলে কি হবে? যে প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভি থ্রি বসবে। যে প্যাসিভ ভয়েস ঠিক রয়েছে সেখানে কি দেখবো? টেন্স এবং পার্সন দেখবো।
দেখে কি করব, ভার্বের সঙ্গে ভি থ্রি বসাবো। জাস্ট এটা বসাতে হবে যে ভার্বের ভি থ্রি বসাতে হবে। এখন ভার্বের ভি থ্রি কোনগুলো, এগুলো যদি তুমি না জানো তাহলে হয়তোবা এখানে অ্যান্সার করতে পারবে না। এর জন্য ভার্বের ভি থ্রি জেনে রাখো। আর একটি শর্টকাট আমি বলে দিই তোমাকে, সেটা হচ্ছে যদি ভার্বের ভি থ্রি সম্পর্কে না জেনে থাকো তাহলে আহ, বেশিরভাগ ওয়ার্ডের শেষে কি যুক্ত হয় জানো? ইডি যুক্ত হয়। এর জন্য ইডি তুমি বসাবা। কি বসাবা? সকল ওয়ার্ডের শেষে ইডি যুক্ত করবা। তবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সে ইডি বসে না, অন্য কিছু হয় বা যা ওয়ার্ড রয়েছে তাই থাকে। এর জন্য একটু ওই বিষয়গুলোতে সতর্ক হবা। এবং তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসি যতগুলো কোশ্চেন এসেছে 99% ক্ষেত্রে ইডি যুক্ত হয়েছে যখন ভার্বের ভিত্তি হবে। এখন দেখো যে দ্য পিজ্জা ইজ মেড বাই মুভি, দ্য পিজ্জা ইজ মেড বাই মুভি। পিজ্জা কি হচ্ছে? মুভি তৈরি করেছে। সো পিজ্জা কে তৈরি করলো? মুভি তৈরি করলো। পিজ্জা কিন্তু নিজে নিজে তৈরি হলো না। সো এখানে পিজ্জা কি? পিজ্জা হচ্ছে সাবজেক্ট। আবারও বলি, পিজ্জা কি? পিজ্জা হচ্ছে এখানে সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট পিজ্জা হওয়া সত্ত্বেও পিজ্জা কি নিজে নিজে তৈরি হচ্ছে? না, সাবজেক্ট কি? স্বয়ংক্রিয় না। সো সাবজেক্ট নিজে কোনো কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারি। এখন এটা দেখো, ইজ মেড, ইজ মেড দিয়েছে। মেড কি? মেড হচ্ছে ভার্বের ভিত্তি। মেড কি? মেড হচ্ছে ভার্বের ভিত্তি। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এখন দেখব যে যখন যে সেন্টেন্সটা আসবে সেই অর্থাৎ যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ইজ ব্যবহার করব, পাস্ট টেন্সে থাকলে কি বলবো? ওয়াজ ব্যবহার করব। এরপরে যেটি এক্সাম্পল রয়েছে, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই জেমি। সো দ্য ওয়ার্ক কি নিজে নিজে কাজ করতে পারে? বলো দেখি, তোমরাই বলো এবার। যে ওয়ার্ক কি নিজে নিজে করতে পারে না, অন্য কেউ করবে। কে করেছে? জেমি করেছে। যে জেমি কমপ্লিট করেছে কাজটা। সো কমপ্লিট অতীতকে নির্দেশ করেছে বিধায় কি? ওয়াজ বসেছে। এখন দেখো এই কমপ্লিট কি, আর একটি কথা বলে রাখি, যতগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যতগুলো পৃথিবীতে যত পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে ভার্বের সবগুলো হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা। এরপরে দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি সারা বিশ্বে বলা হয়, ভালো কথা। ইংরেজিকে নিজে নিজে বলে, কখন নিজে নিজে বলে না। অর্থাৎ সাবজেক্ট কি? সক্রিয় না, এটি সম্পূর্ণ হতে অন্য কারো, অন্য কারো এখানে কর্তৃত্ব খাটাতে হবে, তখন এটি কি সম্পূর্ণ হবে? যে অন্যের দ্বারা কাজটি সম্পূর্ণ হবে। ইংরেজি কি হবে? অন্যের দ্বারা হবে। ইংরেজি তো আর নিজে নিজে বলবে না। সো এটা কি? এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। সো তখন কি করতে হবে? টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যে মডেল থাকে তখন পুট, সরি, যে মডেল ভার্বটি থাকবে তার সঙ্গে বি প্লাস ভার্বের ভিত্তিতে বসাতে হবে। চলে যাচ্ছে আমরা 8 নাম্বার রুলস। 8 নাম্বার রুলসটা সবচেয়ে ইজি রুলস। সেটা হচ্ছে হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? এটা আমি তোমাদেরকে বলে দেই, শর্টকাট দিচ্ছি। শর্টকাট শর্টকাট দিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা কি? হ্যাজ। এরপর কি বুঝবে? এরপর ভার্বের ভি থ্রি বুঝবে প্লাস অবজেক্ট বুঝবে। কি বুঝবে? অবজেক্ট বুঝবে। তাহলে দেখো যে কি বুঝবো? অবজেক্ট বুঝবে। সো জাস্ট এটা হচ্ছে আমাদের এখানে জানার বিষয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি বুঝবে। অর্থাৎ যে হ্যাভ হ্যাজ দেখলে কি বসাতে পারো তুমি? ভি থ্রি বসাতে পারো। হ্যাভ হ্যাজ দেখলে কি বসাতে পারো? ভি থ্রি বসাতে পারো। জাস্ট এইটা বিষয়। এখন আসতে পারে যে হ্যাজ কখন ব্যবহার করবা এবং হ্যাভ কে কখন ব্যবহার করবা, এই দুটি বিষয় আসতে পারে। সো এখানে বলবো হ্যাজ হচ্ছে তোমাদের সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ব্যবহার করবা, আর প্লুরাল হলে হ্যাভ ব্যবহার করবা। আশা করি আমি বুঝতে পেরেছি। দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে কি রয়েছে? হি রয়েছে আর হ্যাজ রয়েছে। হ্যাজ কে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার।
দে হ্যাভ ইটেন রাইস, দে এখানে প্লুরাল, এর জন্য হ্যাভকে আমরা নিয়েছি। ইটেন হচ্ছে ভার্বের ভিতরে, রাইস। আশা করি আমি বুঝতে পেরেছি। এরপর 9 নম্বর যে রুলস রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার, কি এই কয়েকটি যদি ওয়ার্ড থাকে তাহলে কি নেবা? ইয়েট। আবার বলছি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি ওয়ার্ড থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি হবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা আবার আমি বলে দিচ্ছি, দেখো, যে এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি হবে। এবং এটি কোন সেন্টেন্সের লক্ষণ? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষণ। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি আমি বুঝতে পারছি যে এগুলো কোন টেন্সের লক্ষণ। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষণ। তো সেই অনুযায়ী আমাদেরকে গ্যাপটি পূরণ করতে হবে। এখন দেখো, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। জাস্ট নাও কি আমরা জানি, এটি থাকলে হ্যাভ হ্যাজ এর পরে ভি থ্রি বসবে। একটি সেন্টেন্সে জাস্ট তুমি দেখতে পারছো, ভালো কথা। এরপরে কি করতে হবে? সাবজেক্টের দিকে নজর দিতে হবে। সাবজেক্ট যদি তোমাদের সিঙ্গুলার হয়, যেমন তোমাদের হি সি ইট হয়, তখন কি হবে? হ্যাজ কে আমরা ব্যবহার করব, এরপরে ভার্বের ভিতরে বসাবো। এরপর দেখো আয়ের সঙ্গে কিন্তু হ্যাভ যুক্ত হচ্ছে, তখন আপনারা আবার বলতে পারো যে তোমরা যে আয়ের সঙ্গে হ্যাভ কেন যুক্ত হলো? হ্যাজ তো যুক্ত হওয়ার কথা। দেখো, আয়ের সঙ্গে হ্যাজও যুক্ত হতে পারে, হ্যাভও যুক্ত হতে পারে। সো এটা মাথায় রাখবা যে কখন কি ব্যবহার করবে, এটা গ্রামারের বিষয়। এই রুলসটা বোঝাতে গেলে আমাকে টেস্ট দিতে হবে। যদি টেস্ট আমি দিই তাহলে এই রুলসটা ভালোভাবে বোঝাতে পারবো। যে হি হ্যাজ, জাস্ট ড্যাশ আউট। এখন এখানে আমি দুটো অপশন দেবো। একটা অপশন দিচ্ছি আমি গো, এর অপশন দিচ্ছি গো, এবং বি নাম্বারে অপশন দিচ্ছি গন। এখন তুমি কোনটি অ্যান্সার নেবা? হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। এখন তুমি কোনটিকে অ্যান্সার নেবা? যে এই সেন্টেন্সের অর্থ হবে যে সে এইমাত্র বাইরে গেল, সে এইমাত্র কি বাইরে গেল। সো এখানে কোনটিকে অ্যান্সার নেবে? দেখো, এখানে জাস্ট কথাটি রয়েছে একটি সেন্টেন্সে। এখন জাস্ট কথাটি থাকার পরে আমাদেরকে একটি ভার্ব নিতে হবে। কি নিতে হবে? ভার্ব নিতে হবে। সো এখানে আমরা কোন ভার্বটি নিতে পারি? গো নেব নাকি গান নেব? সো এখানে অবশ্যই আমরা বি নাম্বারকে রাইট অ্যান্সার নেব। কেন বি নাম্বার রাইট অ্যান্সার? দেখো, লক্ষ্য করে দেখতে পারবো যে এটা কি হবে? হ্যাভ হ্যাজ এর পর ভিতরে বসবে। সে হ্যাজ রয়েছে, এরপরে এখানে কি বসবে? ভিতরে বসবে। সেই অনুযায়ী হচ্ছে বি নাম্বার রাইট অ্যান্সার। আর এটা কোন সেন্টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর আর কোনো এক্সাম্পল দিতে হবে বলে আমার মনে হয় না। তবে ইয়ের যেখানে থাকবে, সে কি থাকবে? ইয়ের যেখানে থাকবে সেটা কিন্তু আবার সেই সেন্টেন্সটি নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ হবে। যদি আমি ইয়েতে একটি এক্সাম্পল দেই তাহলে হয়তো বা ভালো হয়। যে দিচ্ছি, দে দে dash their report, their reports yet, জাস্ট। এরপরে আমি তোমাদেরকে কি দিচ্ছি? এরপরে আমি তোমাদেরকে একটি এক্সাম অপশন দিচ্ছি যে তোমরা কি কি দিতে পারো। সো এ নাম্বার অপশনে আমি দিচ্ছি হচ্ছে, ধরো হ্যাভেন্ট, হ্যাভেন্ট রিটেন, হ্যাভেন্ট কি? হ্যাভেন্ট রিটেন। এরপর আমি বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে তোমাদের, দিলাম হ্যাভ রিটেন, হ্যাভ রিটেন। এখন তুমি কোনটি ক্যান্সেল নেবা? এ নাম্বার অপশন নেবা অথবা বি নাম্বার অপশন নেবা? দেখো, ইয়েট কথাটি রয়েছে, সো ইয়েট কথাটি যেহেতু রয়েছে আমাদের, সেহেতু নিতে হবে যে কি নিতে হবে? হ্যাভ হ্যাজ প্লাস ভিতরে আমাদেরকে নিতে হবে। ভালো কথা, এখানে দেখো হ্যাভ হ্যাজ প্লাস ভিতরে নিতে পারো, তুমি বি নাম্বার অপশন দেখেই নিবা। তবে এখানে নেওয়া যাবে না। কেন? ইয়েট যেখানে থাকবে সেই সেন্টেন্সটি অবশ্যই অবশ্যই নেগেটিভ সেন্স দেবে। সো সেখানে
তোমাদেরকে নেগেটিভ অপশনটি চুজ করতে হবে। সো আমাদের অ্যান্সার এ নাম্বার হবে, কখনোই বি নাম্বার রাইট অ্যান্সার হবে না। এই ব্যতিক্রমগুলো যখন তুমি কিভাবে পারবে, এটা কোশ্চেন যদি আসে আমি বলবো বিগত যত বছরের কোশ্চেন রয়েছে সবগুলো জাস্ট প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগে না, যদিও তোমরা হয়তো মনোযোগ সহকারে করো না, এই কারণে অনেক সময় বলো যে এগুলো পারি না। এর জন্য আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা একটি কাজ করবে, সেটা হচ্ছে বিগত বছর কোশ্চেন সলভ করবে। আর বিগত বছর কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই তোমাদের মাঝে। যদি বিকল্প থাকতো তাহলে হয়তোবা অনেকে এই সময়টা অনেক কিছু করে ফেলতো। সো এর জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটি শিখবো সেটা হচ্ছে কখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, এটা আমাদেরকে শিখতে হবে। জাস্ট এগুলো আমি সংক্ষেপে বুঝিয়ে যাচ্ছি, বেশি এক্সাম্পল বোঝানোর প্রয়োজন বোধ করতেছি না, এগুলো তোমরা পারবে। এরপর দেখো কখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আর যদি সবগুলো বোঝাতে চাই দেখবো যে ক্লাসটা আবারও বড় হয়ে যাবে, এবং সেই সাথে এর পরবর্তীতে আরো একটি ক্লাস লাগতে পারে। সো এগুলো আজকেই শেষ করে দেবো ইনশাল্লাহ, সবকিছু ঠিক থাকলে। এরপরে হচ্ছে আমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, এরপর দুটি কোশ্চেন প্র্যাকটিস করাবো বিস্তারিতভাবে। এরপরে তোমাদেরকে অর্থাৎ যে রুলসগুলো আমি পড়ালাম সেগুলো থেকে এক্সাম্পল গুলো দেখাবো, এরপরে সকল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। এখন দেখো যে কখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সেটা হচ্ছে সকল প্রিপজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আর একটি কথা, যদি তোমরা এর পিডিএফটা নিতে চাও, যে শুধু রাইট ফ্রম ভার্বের পিডিএফটা আমাদেরকে দেন, তাহলে আমাকে নোভেলোড ফেসবুক পেজে ইনবক্স করতে হবে, সেখানে মেসেজ দাও, ইনশাআল্লাহ এর পিডিএফ ফাইলটা তোমাদেরকে আমি দিয়ে দেব। এখন দেখো যে সকল প্রিপজিশনের পর কিভাবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো এটা দেখো, শুধুমাত্র টু ব্যতীত যত প্রিপজিশন রয়েছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখন দেখো এই যে অ্যাট রয়েছে এই সেন্টেন্সটিতে, অ্যাট এর পর কি হয়েছে, অ্যাট এর পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এটা চিরন্তন সত্য কথা। শুধু টু ব্যতীত যতগুলো রাইট ফর্ম ভার্ব রয়েছে, বা সরি যতগুলো ভার্ব রয়েছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল গুলি একটু জাস্ট তুমি দেখে নেবা। এরপর নোটের বিষয়টি দেখো, সেটা নোটে দেওয়া আছে বাই এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। বাই হচ্ছে প্রিপজিশন, এটা তোমরা অনেকে ভুলে যাও, এবং বাই এর পর প্রিপজিশন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে চাও না, এর জন্য নোটটি দেওয়া। অবশ্যই এটা একটু দেখে নেবা যে বাই এর পরে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এরপরে যেটি সেটা হচ্ছে উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, গেট ইউজ টুর পরে জাস্ট এগুলোকে কি লক্ষ্য করো, এগুলোর পরে হচ্ছে তোমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এগুলোর পরে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যে উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, গেট ইউজড পরে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এটা মাথায় রাখো যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, বা যখন একটি ফ্রেজ আকারে বুঝবে যে উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, এগুলোর পরে যখন টু আসবে তখন কি করতে হবে তোমাদেরকে, তখন অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এরপরে গেটিং রয়েছে এ গুড জব, যে শুধু গেট হতো না, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, কে হচ্ছে এই কারণে গেটিং হয়েছে। আশা করি আমি বুঝতে পেরেছি, আশা করি তোমরা বুঝে যাবা যে কি এগুলো টুর পরে ঠিক রয়েছে, যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। বাট যখন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প আসবে, তখন কি করতে হবে, তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এরপরে দেখো, এরপরে যে একই সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি বসলে, একই সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি বসলে কি করতে হবে, অবশ্যই তোমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তবে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, আই স দ্য বয় আমি দেখলাম, প্লেইং ইন দ্য ফিল্ড বয়কে খেলতে,
অর্থাৎ মাঠে খেলতে দেখলাম। হি স দ্য বয়, সে দেখলো ছেলেটিকে প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতে। সো এ স রয়েছে, খেলা করতে দেখেছে, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি, কোনো উদ্দেশ্য বোঝায়নি। সে ছেলেটিকে দেখছে খেলা করতে মাঠে, সো এখানে উদ্দেশ্য বোঝায়নি। সো আই একটি ভার্ব এবং এরপরে যে ভার্বটি আসবে তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এই কারণে প্লের সঙ্গে আইএনজি যুক্ত করে প্লেইং করা হয়েছে। এরপর দেখো, আই ফাউন্ড হিম টু ওয়ার্ক ইন দ্য গার্ডেন, আমি তাকে বাগানে কাজ করতে দেখেছি। বাগানে কি করতে দেখেছি? জাস্ট ওয়েট, কোথায় গেল? যে আমি তাকে বাগানে কাজ করতে দেখেছি। এখন দেখো, কাজ করার বিষয়টি কি বোঝায়? কাজ করার বিষয়টি বোঝায় যে একটি উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝায় না, যে টু ওয়ার্ক দেওয়া রয়েছে। উই স্টাডি ভেরি মাচ টু পাস ইন দ্য এসএসসি এক্সামিনেশন, যে আমরা আহ, অনেক পড়াশোনা করেছি ভেরি মাচ টু পাস ইন দ্য এসএসসি এক্সামিনেশন, যে এসএসসি পরীক্ষায় পাস করার জন্য। কি কারণে পড়াশোনা করতেছে? এসএসসি পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করতেছে। সো এটা কি? এটা হচ্ছে একটি উদ্দেশ্য। এই কারণে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এখানে দেখো, এখানে একটা ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে। এই যে ফাউন্ড, ফাউন্ড একটি ভার্ব, ফাউন্ড কি? ফাউন্ড একটি ভার্ব। সো এই কারণে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে। এরপরে 13 নম্বর রুলসটি দেখো, যে while-এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কিন্তু while-এর পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। শুধু যে while-টি থাকে এরপরে ভার্ব বসালে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং যদি while থাকে এরপরে যদি আমরা কোনো সাবজেক্ট আনি তখন কি হবে? ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওয়াজ হবে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, ওয়্যার হবে যখন সাবজেক্ট প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছি। জাস্ট এগুলো দেখে নেবা, দেখার বিষয়, এবং প্র্যাকটিসের সময় ইনশাআল্লাহ সবগুলো বিষয় আবার ক্লিয়ার করে দেওয়া হবে। এখন তো 14 নম্বর রুলস এর মাধ্যমে আমরা শেষ করবো আজকের এই আলোচনা। খুব সংক্ষিপ্ত আলোচনা করতেছি তোমাদের সাথে, কেননা খুব বেশি আলোচনার বিষয় এখানে নেই। প্রথম দিকে রুলস গুলোতে ছিল বিস্তারিত বোঝা ছিল, সেগুলো বেসিক থেকে যখন বুঝে আসবা তখন এই দিকে আসলে আর বুঝতে হবে না। যে রাইট ফর্ম ভার্ব যে গ্যাপগুলো পূরণ করবা, সেখানে দেখবো যে ব্র্যাকেটে বি থাকে। কি থাকে? ব্র্যাকেটে বি থাকে। সো এই বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে, পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে কি করতে হবে? আমি যার অথবা ওয়া যার, এই পাঁচটির একটি বসাতে হবে। যে ব্র্যাকেটে বি থাকলে কি করতে হবে? পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে কি করতে হবে? আই সরি আমি যার অথবা ওয়া যার বসাতে হবে। দেখো, আল্লাহ বি এভরিহ্যার, আল্লাহ সর্বত্রই বিদ্যমান, যে আল্লাহ সর্বত্রই। সো এখানে বি রয়েছে। সো আল্লাহ সর্বত্রই বিদ্যমান বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কল্পনা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর কথাটি থাকে তখন কি ওটা চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সো সেই কারণে ইজ হয়েছে। ইট বি টেন্স ইয়ার্স অ্যাগো, দেখো বি কথাটি রয়েছে না, বি কথাটি থাকার কারণে কি? বি কথাটি হচ্ছে কি? এটা হচ্ছে বি ভার্বের লক্ষণ। যে বি থাকলে অ্যামেচার ও আচার হবে। সো সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে? এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। যে টেন্স ইয়ার্স অ্যাগো, অ্যাগো কথাটি থাকলে কি হয়? পাস্ট টেন্সের এটা এক্সাম্পল বা লক্ষণ। সো এখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। ওয়াজ কখন হবে? ওয়াজ হলে সিঙ্গুলার হলে, ওয়্যার হবে প্লুরাল হলে। সো এখানে ইট রয়েছে সিঙ্গুলার, সো ওয়াজ হবে। এরপরে দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি অ্যান পোলাইট পারসন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি অ্যান পোলাইট পারসন। এখানে তুমি অক্সিলারি ভার্বের জায়গায় ইজও বসাতে পারো, ওয়্যারও বসাতে পারো। কেন ইজ অথবা ওয়্যার বসাতে পারো? কারণ এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, নির্দিষ্ট করে বোঝানো হয়নি। সো এই কারণে কি হবে? ইজ অথবা ওয়্যার বসাতে পারবে, তবে এই প্রথম যে এক্সাম্পলটি এখানে বসাতে পারবে না, কারণ এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে, আল্লাহ সর্বত্র বিদ্যমান। সো এই কারণে আল্লাহ কথাটি থাকলে সবচেয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ওই জায়গাটি। এরপর 4 নম্বর রুলসটি হচ্ছে কোনো রুলসে নয়, সেটাতে বি ভার্ব সমূহ চিনবা। এগুলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ট্রু ভার্ব, মডাল ভার্ব, এগুলো জাস্ট মডেল এবং সেমি মডেল ভার্বগুলো এগুলো চিনে রাখবা। এইটাই হচ্ছে 4 নম্বর রুলস তোমাদের জন্য।
এরপরে ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন গুলো সলভ করানো হবে ইনশাল্লাহ। এরপরে আর রাইট ফর্ম ভার্বের কোনো সমস্যা থাকবে না। খুবই সংক্ষিপ্ত ক্লাস। এই ক্লাসটি করার মাধ্যমে ক্লাসটি শেষ করে অবশ্যই যে ৩টি ক্লাস রয়েছে সবগুলো লিঙ্ক তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবা। এতে করে দেখা যাবে যে তারাও উপকৃত হচ্ছে এবং তুমিও উপকৃত হলা। এখন হয়তোবা কার্পণ্যের একটি বিষয় আসে। কার্পণ্য করে কোনো লাভ নেই। কেন লাভ নেই দেখো। কার্পণ্য করেই বা কি হবে? কার্পণ্য করে কি কোনো লাভ রয়েছে? এটা কি অ্যাডমিশন টেস্ট অথবা এটা কি অন্য কিছু না। এটা হচ্ছে এসএসসি এক্সাম তোমাদের। এসএসসি তে সকলে এ প্লাস পাবে। কেউ যদি বেশি লেখে সে ভালো করবে, কেউ কম লিখলে খারাপ করবে এটাই তো। সো সবাই যদি এ প্লাস পাও, সবাই যদি ভালো লেখো সবাইকে এ প্লাস দিবে। কাউকে মিস করবে না। সো এখানে এত কার্পণ্য করার কি রয়েছে? অবশ্যই ৩টি ক্লাস তুমি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং জানাবা নোবেলটের এই আয়োজনগুলো আগামীতেও চলবে। এখন শুধু রাইট ফ্রম ভার্বটি শেষ করা হলো। এরপরে রয়েছে যতগুলো টপিক রয়েছে সবগুলো শেষ করবো ইনশাল্লাহ। 2025 ব্যাচের জন্য, এসএসসি 2025 ব্যাচের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলটির সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।